বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন পরে আবার আজকে আসছি একটা বিষয় আলোচনা বলতে। সেটা হলো, আমি আজকে দেখলাম যে ডক্টর ইউনূস সাহেব এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, ওনারা প্রস্তাব করতেছেন যে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি যদি ইনভেস্টমেন্ট আনে বাংলাদেশে, তার থেকে যে ইনভেস্টমেন্ট আনবে তাকে 1.25% মানে 100% ওই প্রণোদনা দেবে। তো ওনাদের অ্যাজাম্পশন হলো যে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে বসবাস করে, তারা প্রবাসী বিনিয়োগ মহলে ভালোভাবে সংযুক্ত, প্রবাসীর বিনিয়োগ মহলে ভালোভাবে সংযুক্ত। এই অ্যাজাম্পশনে তারা প্রস্তাব করেছেন যে যদি তারা বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন বাংলাদেশে এবং সেই বিনিয়োগের 100% তারা পাবে। আমি তো এইখানে কানাডাতে 28 বছর যাবৎ বাস করি। আমি ফরেন ইনভেস্টমেন্ট তো বাংলাদেশে ম্যানেজ করেছি বোর্ড অফ ইনভেস্টমেন্টে। আমার চোখ কান খোলা। এই সময় এই যে নর্থ আমেরিকা ডেভেলপড ওয়ার্ল্ডে প্রবাসী বাংলাদেশিরা কোনো বিনিয়োগ মহলে তেমন জড়িত না। এই যে অ্যাজাম্পশনের ভিত্তিতে এই যে তারা জড়িত, এটা ঠিক না। এরকম কি কোনো স্টাডি চৌধুরী আশিক মাহমুদ সাহেব আপনারা করেছেন? স্টাডি না করে এগুলি পার্সোনাল অ্যাজাম্পশনের ভিত্তিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সঠিক না। এটা সিঙ্গাপুরে হইতে পারে, তারপর দুবাইতে হইতে পারে, যেখানে বাংলাদেশের ব্যাংকের টাকা ডাকাতি কইরা আজিজ খান আর এস আলমরা নিয়ে গেছে, ছোট বড় সবগুলি। এই টাকাগুলি ওখানে আছে ওদের, ওগুলি ব্ল্যাক মানি, ওই সিঙ্গাপুরে ওগুলি ব্ল্যাক মানি। তো এই নিয়মে সুবিধা হবে এই চোরগুলি এবং ছোট বড় আরও ছোট চোরগুলির, ডাকাইতগুলি, চোর না তো ডাকাইতগুলির সুবিধা হবে। এরা এইগুলি তাদের কালো টাকা আবার বাংলাদেশে আনবে এবং ওই যে 1980 প্রাইভেট ইনভেস্টমেন্ট, ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আছে যে, সেটার অধীনে কিছু সুবিধা পাবে, প্রোটেকশন পাবে ইনভেস্টমেন্টটার। আর আইসা এখানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের থেকে তারা ওয়ার্কিং ক্যাপিটাল, বিভিন্ন ক্যাপিটাল, এরা তো ডাকাইত, এরা এগুলি থেকে আরও লুটপাট করে নিয়ে যাবে, এদের সুবিধা হবে। ফলে এইভাবে এটা ঠিক হবে না, এক। আর দ্বিতীয়ত, আমি দেখলাম যে ওই ছয়টা এজেন্সিকে বাংলাদেশের 6টা বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থাকে একীভূত কইরা একটা নতুন অর্গানাইজেশন করা হবে। তো এটা অর্গানাইজেশন কইরা কি ফরেন ইনভেস্টমেন্ট আসবে? আমার অভিজ্ঞতায় বলে না। এখানে কিছু লোকের চাকরির ব্যবস্থা করা হবে, একটা রিটায়ার্ড সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি ওরে আইনা দেওয়া হবে, আরও কিছু লোক দেওয়া হবে। তো এটা একটা সেট হস্তে আরেকটা বানানো হবে। এদের বেতন ভাতা এগুলি দিতে কোটি কোটি টাকা গরিব জনগণের ট্যাক্সের পয়সায় দিতে হবে, গরিব জনগণের ট্যাক্সের পয়সায় দিতে হবে। এরকম বহু অর্গানাইজেশন বাংলাদেশে হয়েছে। তো এখন এগুলো তো আপনারা কিন্তু আশিক মাহমুদ সাহেব এবং ডক্টর ইউনূস সাহেব, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আপনারা কিন্তু ইন্টেরিয়াম, এই কয়েকদিন পরে, 3 সপ্তাহ পরেই নতুন ইলেকশনের পরে নতুন সরকার আসতেছে।
এটা কিন্তু ডক্টর খলিল বলেছে ট্যারিফ নেগোসিয়েশনের কইরা আসার পরে যে তারা ইন্টেরিয়াম ইউএস গভর্নমেন্টের সাথে ট্যারিফ নেগোসিয়েশনের সময় ডক্টর খলিল বলে আসছে যে আমরা ইন্টেরিয়াম, আমরা আসার পরে এই নতুন গভর্নমেন্ট আসার পরে তারা কিন্তু আমরা যে চুক্তি করে গেলাম সেটা পরিবর্তন করতে পারবে, সেটা ইউএস গভর্নমেন্টের বলে আসছে তারা, ডক্টর খলিল এটি সঠিক। তো আপনারা ইন্টেরিয়াম, আপনারা এখানে 1.5 বছর যাবৎ আছেন, কয়টা ফরেন ইনভেস্টমেন্ট এনেছেন? একটা বোধ আনতে পারেন নাই। আমরা বোর্ড অফ ইনভেস্টমেন্ট এরকম বহু ইনভেস্টমেন্ট সেমিনার টেমিনার সোনারগাঁও শেরাটনে করেছি, লাভ হয় নাই কোনো। ফরেন ইনভেস্টমেন্ট আনা এত সহজ না, খুব কঠিন কাজ। হ্যাঁ, তো এটা আপনি আনার ট্রিক্সটা কি, আনার উপায়টা কি, সেটা আপনারা বুঝতে পারেন নাই, আপনিও বুঝতে পারেন নাই, এবং আমাদের ডক্টর ইউনূস সাহেব উনিও বুঝতে পারেন নাই। তো আপনারা যে যে দুটো কাজ আজকে প্রস্তাব দিয়েছেন, এগুলো আপনার একটা ফাইন্ডিংস হিসাবে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের জন্য রাইখা যান। হ্যাঁ, আপনারা রিকমেন্ডেশন করে যেতে পারেন, সেটা করতে পারেন, এবং সাথে কিন্তু এটা বইলে রেখে নিচ্ছে যে আপনারা ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারেন নাই, ফরেন ইনভেস্টমেন্ট আনার উপায়টা কি, ট্রিক্সটা কি সেটাও আপনারা বুঝেন নাই। তো সেটা বললেন। আর ফরেন ইনভেস্টমেন্ট কীভাবে আনতে হয়, চায়নার লিডার ডেন জিয়াওপিং উনি 78-এ উনি সিঙ্গাপুরে গেছিলেন। সিঙ্গাপুরে গিয়ে উনি লি কুয়ান ইউর সাথে দেখা হয়। উনি সারপ্রাইজড হয়ে গেছে সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট দেখে। তো উনি লি কুয়ান ইউর কাছ থেকে ওই সিঙ্গাপুর যে ডেভেলপমেন্ট করেছিল ডক্টর গো, তার নাম হলো, নামটি তো লিখে নিল, সিঙ্গাপুরের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ডক্টর গো ক্যান সুই। তো সে এই ফরেন ইনভেস্টরদের সাথে নেগোসিয়েশন করে সিঙ্গাপুরে নিয়ে আসেন ফরেন ইনভেস্টর, তো সিঙ্গাপুরে উন্নতি ঘটান। তো ওনার বিষয়টা কি, উনি বিদেশি ইনভেস্টরদের সাথে ওনার কানেকশান আছে, উনি জানে চিনে, এদের কেউ এসে ইনভেস্টমেন্ট করেছিল সিঙ্গাপুরে, কেউ ফেরত গেছে। ফলে ডেন জিয়াওপিং চাইনিজ লিডার, উনি তাকে নিয়ে গিয়েছিলেন চায়নাতে, এবং ওই যে কোস্টাল এরিয়াতে যে ইকোনমিক জোন ছিল সেই জোনগুলোর দায়িত্ব ওনাকে দিয়েছিলেন। যে এবং ওই গো জানতেন যে কোন ফরেন ইনভেস্টার আছে, কোথায় আছে, তাদেরকে ডাইকে আনা তাদের সাথে নেগোসিয়েশন করা যে ভাই তোমাদের কি দিলে তোমরা চায়নাতে আসবা। তো ওটা জানে সে। হ্যাঁ, ফলে সে তাদের ডাইকে আনছে, আইনা যেভাবে পরিবর্তন করা, সংস্কার করা প্রয়োজন সেভাবে করেছে, দিয়েছে করে তারা আসছে। তো ফলে গোর একটা লিঙ্ক ছিল বিদেশি ইনভেস্টরদের সাথে সিঙ্গাপুরে কাজ করার সময়, এবং তাকে চাইনিজ লিডার দায়িত্ব দিয়েছিল। ফলে এই গো হলো এই বিড়াল যে নাকি ইন্দুর ধরে, সেই ধরনের আনতে হবে। আমি নিচে কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন ওই ভিডিও আছে, ভিডিওতে সব দেখতে পাবেন, সেটা বেশ শিক্ষণীয়। ফলে চাইনিজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওভাবে শুরু হয়েছিল। হ্যাঁ, তো আমাদেরও ওই যে বিড়াল ইন্দুর ধরে তাকে আনতে হবে। সেটা আমাদের পরবর্তী ইলেক্টেড নেতা উনি চায়নাতে যাইতে পারেন, চায়নার প্রেসিডেন্টকে বলতে পারেন যে ভাই আমাদের তোমরা যেরকম গোরে আনছিলা সিঙ্গাপুর থেকে, আমাদেরও তোমাদের কাছে যে একজন বড় অফিসিয়াল দাও যে নাকি এই
বিদেশি ইনভেস্টরের সাথে নেগোশিয়েট করছে এবং যে জানে যে চীনে বিদেশি বিনিয়োগকারীদের আমার দেশে আনতে পারবে, তাকে আইনা এই আমাদের যে স্পেশাল ইকোনমিক জোনগুলি আছে এটা দায়িত্ব দেন, বোর্ড অফ বিডার চেয়ারম্যানের দায়িত্ব দেন, মন্ত্রী র্যাঙ্কে দেন, সে যেন বিদেশি ইনভেস্টরদের আনে আইনা কী কী পরিবর্তন সংস্কার করতে হবে সেটা সে সরাসরি প্রধানমন্ত্রীকে বলবেন আমার দেশের, যে এই চায় ওরা, এই দেওয়া ঠিক হবে, আমরা দেই, তারা আসুক আমরা দেই। ফলে ওই ধরনের লোকরা আনেন, চাইনিজ প্রেসিডেন্টকে বইলা চাইনিজ প্রেসিডেন্ট দিবেন এবং ফলে কাজ হবে। ওই বিড়াল ইন্দুর ধরবে, মানে বিনিয়োগকারী আনতে পারবে। আমি এখন শুনেছি ক্যাম্বোডিয়াতে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং এগুলো চায়নার থেকে মিললে আসতেছে। ক্যাম্বোডিয়ার প্রেসিডেন্টকে বলেন যে ভাই, তোমাদের এখান থেকে আমার দেশের শিল্পায়নের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে লোকটা এই বিদেশি বিনিয়োগকারীর সাথে যোগাযোগ আছে, যে নেগোশিয়েট করে, একটা লোক আমাদের দেন, আমরা নিয়ে যাই। ওই লোকরাও আনেন, চায়নার থেকেও আনেন, ওই লোকরাও আনেন, ওদের দায়িত্ব দেন কোস্টাল এরিয়ার এসব প্রজেক্টের। বিডার চেয়ারম্যান বসায় দেন, বিডা কেন শিল্প মন্ত্রণালয়ে দিয়ে দেন। এসব কাজ আমাদের দরকার হলো যারা বিনিয়োগ আনতে পারবে, তো সেই ধরনের লোকরা আনেন, কাজ হবে। আর এই কাজ হবে, আর এরকম তাইলে আমার দেশের শিল্পায়নের জন্য উপকার হবে। আমার আরেকটা বিষয়, আমাদের দেশের কলকারখানা গড়তে না পারলে এই যুবক ছেলেদের গেইনফুল এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যাবে না। এই ফলে কলকারখানা গড়তে হবে এবং কলকারখানা গড়তে হলে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো করতে হবে। আমাদেরকে বিদেশি বিনিয়োগ আনতে হবে। বিদেশি বিনিয়োগকারীর সাথে তারা জানে কিভাবে জিনিসটা উৎপাদন করতে হয়, কিভাবে তৈরি করতে হয় এবং সস্তায় ভালো জিনিস তৈরি করতে হয়। না হলে বিদেশের মার্কেটে কম্পিটিটিভনেসের মাধ্যমে মার্কেটিং করা যাবে না। ওরা এটা জানে, ওদের কাছে ওরা মার্কেটিং আগে করেছে, ওরা লিঙ্ক আছে, ওরা মার্কেটিং করতে পারবে। হ্যাঁ, তো বিদেশি বিনিয়োগকারী আমাদের জন্য দরকার। ফলে আমাদের বিদেশে কর্মী বাহিনী পাঠাইয়া ইনকাম কইরা ফরেন এক্সচেঞ্জ আর্ন কইরা বাংলাদেশের চেহারা চায়না, কোরিয়া তারপরে সিঙ্গাপুর এদের মতো করা যাবে না। ফলে আমাদের বিদেশি বিনিয়োগটা আনতে হবে। এর জন্য ভালো একজন লোক, আমি যেটা বলেছি সেটা আনতে হবে। দেশের কলকারখানা না কইরা এবং দেশে কলকারখানা না কইরা দেশের বর্তমানে যে উৎপাদন আছে সেই উৎপাদন দিয়া দেশের ভিতর দেশের লোকের আর্থিক অবস্থার চিকিৎসা তেমন ভালো করা যাবে না। তো আজকে আমি এই পর্যন্তই আমার বক্তব্য। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।